স্যার, তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় একতরফা দাখিলা পদ্ধতি। প্রথমে আমরা একতরফা দাখিলা পদ্ধতির কিছু বেসিক শিখবো, তারপর আমরা সৃজনশীল অংশে যাব। তো একতরফা দাখিলা পদ্ধতি কাকে বলে, কি জিনিস? দেখেন, নামের মধ্যে এটা পরিচয় আছে। এক মানে এক, তরফা শব্দের মানে হচ্ছে পক্ষ, দাখিলা শব্দের মানে হচ্ছে লিপিবদ্ধ করা। আর পদ্ধতি মানে পদ্ধতি। তাহলে একতরফা দাখিলা পদ্ধতির অর্থ দাঁড়াচ্ছে একটি পক্ষ লিপিবদ্ধ করার পদ্ধতি। তাহলে দুতরফা দাখিলা পদ্ধতির অর্থ কি? দুইটি পক্ষ লিপিবদ্ধ করার পদ্ধতি। দুতরফা দাখিলা থেকে একটা এমসিকিউ আসে, দুতরফা দাখিলা পদ্ধতি বলতে কি বোঝো, বা দুতরফা দাখিলা পদ্ধতি কি? অ্যান্সার হচ্ছে প্রতিটি লেনদেনকে দুইটি পক্ষে লিপিবদ্ধ করার পদ্ধতিকে দুতরফা দাখিলা পদ্ধতি বলে। তাহলে স্যার, একতরফা দাখিলা পদ্ধতি মানে কি একটি পক্ষ লিপিবদ্ধ করব? উত্তর হচ্ছে না। তাহলে এটা কি? একতরফা দাখিলা পদ্ধতি এমন একটা পদ্ধতি যেই পদ্ধতিতে আমরা কোনো কোনো লেনদেনকে একটা পক্ষে লিপিবদ্ধ করি, অর্থাৎ লেনদেনের দুইটা অংশ আমরা লিপিবদ্ধ করি না। আবার কিছু লেনদেনের দুইটা পক্ষই লিপিবদ্ধ করি। আবার এমন কিছু লেনদেন আছে যার কোনো পক্ষই লিপিবদ্ধ করি না। ঠিক আছে? বুঝছি। হ্যাঁ। একতরফা দাখিলা পদ্ধতি কখনো কখনো আমরা একটা পক্ষ লিপিবদ্ধ করি, কখনো দুইটা। কখনো কোনোটাই না। তিনটা, কোনোটাই না। কোনোটাই না ভাই। কখনো একটি পক্ষ, কখনো দুটি পক্ষ, কখনো কোনো পক্ষ লিপিবদ্ধ করি না। তাহলে একতরফা দাখিলা পদ্ধতি কাকে বলে? উইলিয়াম পিকলস নামে একজন ব্যক্তি একতরফা দাখিলা পদ্ধতির একটা সুন্দর সংজ্ঞা দিচ্ছেন। ইংরেজিতে বলছেন, সিঙ্গেল এন্ট্রি মিনস নাথিং। একতরফা দাখিলা পদ্ধতি মানে কিছুই না, বাট এন অ্যাডমিক্সার অফ, কিন্তু এটি একটি সংমিশ্রণ অফ সিঙ্গেল এন্ট্রি, ডাবল এন্ট্রি এন্ড নো এন্ট্রি। সিঙ্গেল এন্ট্রি মানে একতরফা দাখিলা, ডাবল এন্ট্রি মানে দুতরফা দাখিলা, নো এন্ট্রি মানে কোনো দাখিলাই না। এই এই সংজ্ঞা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই যাবৎকালে একটা মতো থিওরিটিক্যাল এমসিকিউ আছে। সম্পূর্ণ হিসাব পদ্ধতি সম্পর্কে নিচের কোনটি সঠিক? অপশনে ছিল মানে একটি পক্ষে লিপিবদ্ধ করা, দুটি পক্ষে লিপিবদ্ধ করা, কোনো পক্ষই লিপিবদ্ধ না করা, বা বিনা দাখিলা বলছে। মানে একতরফা দাখিলা, দুতরফা দাখিলা এবং বিনা দাখিলার সংমিশ্রণ। অপশনটা এরকম ছিল। তাহলে আসলে আমরা সংজ্ঞাটা বাংলায় লিখি। এই সংজ্ঞাটা কে দিচ্ছেন? উইলিয়াম পিকলস। তবে ওনার নামটা মনে রাখতে হয় না। একতরফা দাখিলা পদ্ধতি হলো, স্যার আমরা দেখতে দেখতে লিখবো, লিখলে পড়া হয়। একতরফা দাখিলা পদ্ধতি হলো একতরফা দাখিলা, কমা, দুতরফা দাখিলা ও বিনা দাখিলার সংমিশ্রণ ছাড়া আর কিছুই নয়। সংজ্ঞাটা লিখেন, বুঝেন। সংজ্ঞাটা লিখেন, বুঝেন, না বুঝলে প্রশ্ন করেন। তাহলে এটা এমন একটা পদ্ধতি যে পদ্ধতিতে আমরা লেনদেন গুলোকে একটা পক্ষে লিপিবদ্ধ করি, কখনো দুটা পক্ষে লিপিবদ্ধ করি, কখনো কোনো পক্ষে লিপিবদ্ধ করি না। যেহেতু কখনো একটা পক্ষ, কখনো দুইটা পক্ষ, কখনো কোনো পক্ষই লিপিবদ্ধ করি না, তার মানে এটা একটা মন গড়া পদ্ধতি। এটা একটা কি পদ্ধতি? মন গড়া। মন গড়া হলে এটা কি ভালো না খারাপ? খারাপ। খারাপ। পজিটিভ, নেগেটিভ? নেগেটিভ। পরীক্ষায় যত নেগেটিভ ওয়ার্ড জানতে চাইবে সব একতরফা। মানে স্যার, মানে সেকেন্ড লাইন, এটি একটি অসম্পূর্ণ, কমা, এই ওয়ার্ড গুলো আমি ভুলে গেলে মনে করে দিবেন যদি আটকে যাই। অসম্পূর্ণ, অবৈজ্ঞানিক, ত্রুটিপূর্ণ, অনির্ভরযোগ্য। এরপরে হচ্ছে অপরিপক্ক, মন গড়া, দুর্বল,
কি বলা যাবে রে? অবৈজ্ঞানিকও বলে ফেলছি। অসম্পূর্ণ, অবৈজ্ঞানিক, ত্রুটিপূর্ণ, অনির্ভরযোগ্য, অপরিপক্ক, মন গড়া, দুর্বল পদ্ধতি বা ভুল পদ্ধতি। যদিও ত্রুটিপূর্ণ আর ভুল সেম। এখান থেকে একটা এমসিকিউ আসে। একতরফা দাখিলা পদ্ধতি কোন ধরনের পদ্ধতি? অ্যান্সার এটি একটা অসম্পূর্ণ পদ্ধতি বা অবৈজ্ঞানিক পদ্ধতি বা ত্রুটিপূর্ণ পদ্ধতি বা মন গড়া পদ্ধতি। ঠিক আছে, হ্যাঁ বুঝলেন? কমপ্লিট। এই পদ্ধতিতে হিসাব করা হয় না, অথবা এই পদ্ধতিতে লিপিবদ্ধ করা হয় না। আগে লিখে শেষ করছেন? আবু নো 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 নো, যাও। এই দেখেন, এই পদ্ধতিতে হিসাব বা লিপিবদ্ধ করা হয় না, বা হিসাবভুক্ত করা হয় না। নো বলছি না, যাও। এই পদ্ধতিতে হিসাবভুক্ত করা হয় না। বলেন তো কাদেরকে হিসাবভুক্ত করা হয় না? মনে আছে? নামে হিসাব কোনো নামে হিসাব। এই পদ্ধতিতে হিসাবভুক্ত করা হয় না কাদেরকে? নামে হিসাব। নামে হিসাব। নামে হিসাব। নামে হিসাব কারা? আয় ব্যয়। নামে হিসাব কারা? আয় ব্যয়। ব্র্যাকেটে মুনাফা লিখেন পেতে আয় কমা ব্যয়। ব্র্যাকেটে লিখেন আয় কমা ব্যয়। ওকে স্যার, এই লাইনটা বুঝছি স্যার। এখান থেকে প্রায় সময় প্রশ্ন আসে। একতরফা দাখিলা পদ্ধতিতে কোন হিসাবগুলো সংরক্ষণ করা হয় না? অ্যান্সার কি দিবেন? নামে নামে হিসাব। হিসাব। হিসাব বা আয় ব্যয় হিসাবগুলো পারা যাবে। হ্যাঁ ওকে। আচ্ছা, একতরফা দাখিলা পদ্ধতি কারা অনুসরণ করবে? ব্যবসায় প্রতিষ্ঠান, এক এই মালিকানা। আন্তাজি আন্তাজি। একতরফা দাখিলা পদ্ধতি কারা অনুসরণ করবে? একতরফা দাখিলা পদ্ধতি অনুসরণ করে কারা কারা? এক মালিকানা ও ক্ষুদ্র ব্যবসায় প্রতিষ্ঠান। সাধারণত এক মালিকানা কারবার গুলো, তবে সব এক মালিকানা কারবার না, বুঝছি? এক মালিকানার মধ্যে যারা কারা, যারা কি ক্ষুদ্র ক্ষুদ্র প্রতিষ্ঠান। ব্যবসায়। প্রথমত এক মালিকানা প্রতিষ্ঠান, দেন এটা ক্ষুদ্র প্রতিষ্ঠান। ক্ষুদ্র ভাই, এক মালিকানা কারবার মানে একতরফা না, বুঝছি? জি স্যার। না আবার, কারণ এক মালিকানা কারবার মানে যদি একতরফা হতো তাহলে আমাদের পুরো অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার বলিত। অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার আমরা দুতরফা দাখিলা অনুসরণ করছি, আর দুতরফা অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার পুরোটাই এক মালিকানা কারবারের অঙ্ক। তাহলে একতরফা দাখিলা পদ্ধতি অনুসরণ করে সাধারণত এক মালিকানা ও ক্ষুদ্র ব্যবসায় প্রতিষ্ঠান। যে সকল ক্ষুদ্র প্রতিষ্ঠানগুলো এক মালিকানা, সাধারণত তারা একতরফা দাখিলা পদ্ধতি অনুসরণ করে। এবার আমরা ম্যাথমেটিক্যাল একটা আলোচনা আসি। থিওরিটিক্যাল আলোচনা প্রায় শেষ, ম্যাথমেটিক্যাল লাস্ট লাইন। থিওরিটিক্যাল লাস্ট লাইন, তবে এটা ম্যাথের সাথে জড়িত। এটা কি? এই পদ্ধতিতে লাভ ক্ষতি নির্ধারণ করা হয় কিসের ভিত্তিতে? মূলধনের ভিত্তিতে। একতরফা দাখিলা পদ্ধতিতে আমরা আয় থেকে আয় বাদ দিয়ে মুনাফা বের করি না, আমরা মূলধনের ভিত্তিতে লাভ ক্ষতি নির্ণয়। আসলে যারা একতরফা অনুসরণ করেন তাদের হিসাব বিজ্ঞান সম্পর্কে জ্ঞান কম থাকে।
জন্য আপনাদের গত অ্যাকাউন্টিং ফার্স্ট ওভার সকল বোর্ডে পরীক্ষা হয়েছে, সকল বোর্ড 2026, সেখানে একটা এমসিকিউ আসছিল একতরফা দাখিলা পদ্ধতি ব্যবহার করে, এরকম টাইপের একটা এমসিকিউ। যারা একতরফা অনুসরণ করেন তাদের এই ব্যাপারে মানে হিসাব বিজ্ঞানের ব্যাপারে অনেক বেশি নলেজ থাকতে হয় না, এবং একতরফাতে সঠিক নিট মুনাফা নির্ণয় করা হয় না বা করা যায় না। একতরফা যারা অনুসরণ করেন তাদের কনসেপ্ট হচ্ছে এরকম, আমি ধরেন আমি একটু কমন উদাহরণ দিই ক্লাসে, ধরেন আপনি সকালবেলা আমি বাসা থেকে বেরলাম 1,000 টাকা নিয়ে, কত টাকা নিয়ে? 1,000 1,000 টাকা। ব্যবসায়িক প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে এই টাকাটা হচ্ছে প্রতিষ্ঠানের প্রারম্ভিক মূলধন, মানে মালিক প্রতিষ্ঠানে যে টাকাটা আনছেন এটা প্রারম্ভিক মূলধন। আমি সারাদিন ব্যবসা বাণিজ্য কমপ্লিট করে রাত্রেবেলা, এই রাত্রেবেলা বলতে আমরা বছরের শেষ দিন বোঝাচ্ছি, আর সকালবেলা বাসা থেকে বেরিয়েছি এটা দ্বারা আমরা বছরের শুরুতে বোঝাচ্ছি। রাত্রেবেলা আমি বাসায় ব্যাক করছি, পকেটে আমার হাতে ধরেন 20,000 টাকার একটা বান্ডেল আছে, সকালে বেরিয়েছি কয় টাকা নিয়ে? 1,000 1,000 টাকা। এটার নাম কোন মূলধন? প্রারম্ভিক মূলধন প্রারম্ভিক মূলধন। রাত্রেবেলা বাসায় ঢুকছি কত টাকা নিয়ে? 20,000 20,000 টাকা। এটা কোন মূলধন? সমাপনী সমাপনী মূলধন। মূলধন সমাপনী মূলধন। তাহলে আমার আজকে পুরো দিনে লাভের পরিমাণ কয় টাকা? একতরফা দাখিলা পদ্ধতি যারা 19,000 অনুসরণ করেন তারা বলে আমাদের লাভের পরিমাণ 19,000 টাকা, কারণ আমি 1,000 টাকা নিয়ে বেরিয়েছিলাম, 20,000 টাকা নিয়ে বাসায় ঢুকছি, তার মানে আমাদের লাভের পরিমাণ 19,000 টাকা। এই জন্যই বলা হয়েছে একতরফা দাখিলা পদ্ধতিতে লাভ ক্ষতি নির্ণয় করা হয় মূলধনের ভিত্তিতে, প্রারম্ভিক মূলধন থেকে সমাপনী মূলধন বেশি হইলেই এটা লাভ। বুঝছি? জি স্যার বুঝছি? জি স্যার জি স্যার। এবার আমি ছোট্ট একটা ম্যাথমেটিক্যাল এমসিকিউ সলভ করার একটা উপায় বলে দিচ্ছি, কিভাবে আপনি ছোট ছোট ম্যাথমেটিক্যাল প্রশ্নগুলো সলভ করবেন। যেমন ওই দিন একটা আসছিল লাভ ক্ষতি নির্ণয় রিলেটেড। এই চ্যাপ্টারে সাধারণত যে এমসিকিউ গুলো আসে এগুলো হচ্ছে লাভ ক্ষতি নির্ণয় রিলেটেড এমসিকিউ। ভর্তি পরীক্ষা পর্যন্ত এই কনসেপ্টটা মনে রাখবেন। লাভ ক্ষতি নির্ণয় করতে গেলে দুই পাশে কিছু আইটেম লিখবো আমরা। ডান পাশে আমরা লিখবো সমাপনী মূলধন, উত্তোলন। উত্তোলন কেন সমাপনী মূলধনের সাথে লিখছি? দেখেন উত্তোলন মানে কি, মালিক যে টাকাটা নিয়ে গেছে। মালিক টাকা নিচে করতে গিয়ে প্রতিষ্ঠানের ড্রাইভ থেকে না, তাই তো? জি স্যার। ধরেন প্রতিষ্ঠানের ড্রাইভ থেকে মালিক টাকা নিয়ে গেছিলেন 5,000, আর বছরের শেষ দিন প্রতিষ্ঠানের ড্রয়ারে অবশিষ্ট টাকা আছে 20,000, তার মানে এই ড্রয়ারে মোট কত ছিল? 25,000 টাকা। 25,000। কি বলছে, আমার কথা কি শুনতেছেন না আপনারা? শুনতেছি রেসপন্স না আসার কারণ কি? নেট ডিস্টার্ব করতেছে। বলতেছিলাম আমার ড্রয়ার থেকে, প্রতিষ্ঠানের ড্রয়ার থেকে মালিক টাকা নিয়ে গেছেন 5,000, যেটাকে আমরা উত্তোলন বলতেছি, আর ড্রয়ারে অবশিষ্ট টাকা আছে 20,000, তার মানে এই ড্রয়ারে মোট কত ছিল? 25,000। 25,000। 20,000 আচ্ছা, মালিক যদি 5,000 টাকা উত্তোলন না করতেন তাহলে ড্রয়ারে কি 25,000 টাকা থাকতো না? হ্যাঁ জি জি এবং স্যার ওই টাকাটাকে আমরা সমাপনী মূলধন বলতাম না? হ্যাঁ তার মানে জি স্যার উত্তোলন মূলত কার অংশ? সমাপনী সমাপনী মূলধনের মূলধনের। সমাপনী মূলধনেরই একটা অংশ। বুঝতে পারছি? জি স্যার হ্যাঁ, প্রতিষ্ঠান থেকে মালিক যদি টাকাটা না নিতেন এটা সমাপনী মূলধন হিসেবে প্রতিষ্ঠানের থেকে যেত। আচ্ছা, এই জন্য সাধারণত উত্তোলনটা সমাপনী মূলধনের সাথেই বসে। আর প্রতিষ্ঠান থেকে মালিক কেন উত্তোলন করে এটা অ্যান্সার দিতে পারবেন? এটা একবার আলোচনায় বলছিলাম, প্রতিষ্ঠান থেকে মালিক উত্তোলন করে কেন? প্রতিষ্ঠানগুলো মালিক কি মূলধনের টাকাটা নিয়ে যায় আসলে? উত্তর হচ্ছে প্রতিষ্ঠানে প্রফিট হইলে মালিক উত্তোলন করে। কি হইলে? প্রফিট প্রফিট হলে মালিক যে উত্তোলন বাবদ যে টাকাটা নিয়ে যাচ্ছে এটা আসলে প্রফিটেরই টাকা, আর এটা না নিলে এটা মূলধন হিসেবে প্রতিষ্ঠানের থেকে যেত। ওকে স্যার। আর উত্তোলনকে আমরা কোম্পানির ভাষায় কি বলি? লভ্যাংশ বলি। কি বলি? লভ্যাংশ। লভ্যাংশ ওকে। এবার বাম দিকে, বাম বাম দিকে আমরা লিখতেছি প্রারম্ভিক মূলধন। তার এই ছোট্ট জিনিসটা মনে থাকলে আপনি ভর্তি পরীক্ষার সকল এমসিকিউ সলভ করতে পারবেন, এইচএসসি পরীক্ষার সকল ম্যাথমেটিক্যাল এমসিকিউ সলভ করতে পারবেন। ছোট্ট জিনিস, প্রারম্ভিক মূলধন আর নিচে হচ্ছে অতিরিক্ত মূলধন। কিন্তু আমি মোট কয়টা শব্দ লিখছি? কয়টা? 4 চারটা। টাকা। এই দুইটাকে দেখলে অলওয়েজ প্লাস চিহ্ন বসাবেন, আর এই দুইটাকে দেখলে অলওয়েজ মাইনাস। মাইনাস চিহ্ন। আচ্ছা, তাহলে আমাকে যদি কেউ সমাপনী মূলধন দিয়ে দেয় কোন চিহ্ন বসবে প্রশ্নের মধ্যে?
প্লাস উত্তোলন দিলে প্লাস প্লাস প্রারম্ভিক মূলধন দেওয়া থাকলে মাইনাস মাইনাস অতিরিক্ত মূলধন দেওয়া থাকলে মাইনাস যোগ বিয়োগ করে আপনি যে অ্যান্সারটা পাবেন সেটাই হচ্ছে লাভ অথবা ক্ষতি। কেমনে? যদি পজিটিভ অ্যান্সার আসে লাভ, যদি নেগেটিভ অ্যান্সার আসে ক্ষতি। ক্ষতি। মাথায় ঢুকছে? জি স্যার। আজকের পর আমরা কি একতরফা এমসিকিউ নিয়ে সমস্যা করবো? না না, না স্যার। ইনশাআল্লাহ। এটা মনে রাখলে আমরা একটু পরে ওই যে লাভ ক্ষতি বিবরণ মানে সিকিউ সলভ করতে পারবো। আমি রেকর্ড ক্লাসে দুই ভাবে দিব, একটা দিব বেসিক এমসিকিউ পার্টের জন্য, আরেকটা সিকিউ পার্ট দিব। মানে আজকের ক্লাসটা আমরা পুরো ক্লাসটাকে দুই ভাগে ভাগ করব। তো আসেন, এবং যতটাই বাজুক ক্লাসটা শেষ করবো ইনশাআল্লাহ। আর এবার আমরা এখানে আরেকটু বুঝি। অনেক সময় প্রশ্নে দেখবেন সমাপনী মূলধন জানতে চায়। কি জানতে চায়? সমাপনী সমাপনী মূলধন। মূলধন। আবার অনেক সময় উত্তোলন জানতে চায়, অনেক সময় প্রারম্ভিক মূলধন জানতে চায়, অনেক সময় অতিরিক্ত মূলধন জানতে চায়, আবার কখনো কখনো লাভ ক্ষতি জানতে চায়। ভাই যাই জানতে চান সূত্র একটাই, কিন্তু লাভ ক্ষতি দেয়া থাকলে প্রশ্নে তখন একটু ভেজাল লাগে। আচ্ছা একজন আমাকে বলেন তো, এখানে কোন পাঁচটা বড় হবে, কোন পাঁচটা ছোট হবে? সমাপনী বড় হবে। এটা বড় হবে, এটা ছোট হবে, তাই তো? হ্যাঁ জি জি স্যার। স্যার। আচ্ছা ধরে নিচ্ছি এখানে যোগফলটা 100 টাকা আর এখানে যোগফলটা 80 টাকা, তাহলে পার্থক্যটা কোন দিকে বসবে? মাইনাস বাম মাইনাস দিকে। দিকে। বাম দিকে মানে এই দিকে 20 টাকা। তাহলে এই 20 টাকার নাম কি, লাভ না ক্ষতি? লাভ। লাভ। তার মানে লাভ হইলেও যখন প্রশ্নে লাভ দেয়া থাকবে, প্রশ্নে উদ্দীপকে লাভের পরিমাণ 20,000 টাকা, 5,000 টাকা, 7,000 টাকা, লাভটা কোন চিহ্নের আওতায় বসবে? মাইনাস। প্রারম্ভিক। মাইনাস আর এটাই কনফিউশন হবে। লাভ কোন চিহ্নের আওতায় বসবে? মাইনাস। মাইনাস চিহ্ন। মাথায় ঢুকছে? জি স্যার। বুঝছি। দেখেন আবার বলি, চারটা উপাদান, এই চারটা যোগ বিয়োগ করে যদি পজিটিভ অ্যান্সার আসে লাভ, নেগেটিভ অ্যান্সার আসলে ক্ষতি। এটা বুঝছি। জি স্যার। কিন্তু যখন প্রশ্নে লাভ দিয়ে দিবে, প্রশ্নে কি দিয়ে দিবে? লাভ লাভ। দিয়ে দিন। তখন লাভ। ওই লাভকে কোন চিহ্নের আওতায় বসাবেন? মাইনাস। মাইনাস। কারণ লাভ তো বসবে পার্থক্য অংশে, তো পার্থক্য কোন দিকে? মাইনাসের দিকে। তার মানে মাইনাসের দিকে টাকা কম, এইদিকে। তো লাভটা মাইনাস অংশেই পড়ে। পারা যাবে? তাহলে ক্ষতি কোন অংশে পড়বে? জি এই যে। প্লাস অংশ। কারণ এই বাম পাশটা বড় হইলেই ডান পাশ ছোট হবে, আর ডান পাশ ছোট হইলেই ক্ষতি আসবে। ক্লিয়ার এবার? তাহলে কখনো যদি জি কোনো প্রশ্নে লাভ দেয়া থাকে তখন লাভকে কোন চিহ্ন বসাবো? মাইনাস। মাইনাস আর যদি ক্ষতি দেয়া থাকে ক্ষতিকে কোন চিহ্ন? প্লাস। প্লাস। পারবো? হ্যাঁ জি জি স্যার। স্যার। তাহলে এক তরফার ম্যাথমেটিক্যাল এমসিকিউতে ইনশাআল্লাহ আমরা আটকাবো না, কাহিনী শেষ। তারপর একটু ঝামেলা আছে। কি ঝামেলা? আপনি ছোটবেলা থেকে মূলধনের সূত্র পড়ছেন, বলেন তো মূলধনের সূত্র কি? মূলধনের সূত্র কি? সম্পদ বিয়োগ আয়। ছোটবেলার প্রশ্ন, এটা একদম বেসিক প্রশ্ন। মূলধনের সূত্র কি? সম্পদ বিয়োগ ইনপুট আয়। মাইনাস লাভ। সম্পদ বিয়োগ দায়। অর্থাৎ যদি প্রারম্ভিক মূলধন বলে, প্রারম্ভিক সম্পদ প্রারম্ভিক প্রারম্ভিক সম্পদ সম্পদ বিয়োগ বিয়োগ প্রারম্ভিক দায়। প্রারম্ভিক ভেরি গুড। আয়। রিদিতা আছেন রে? রিদিতা জি স্যার, আছেন? বুঝতেছেন? বুঝতেছি। রাজিকা পাল আছেন? হ্যাঁ স্যার। বুঝতেছেন? হ্যাঁ স্যার। আচ্ছা। তুনাত জিনা আছেন? নাই। আচ্ছা। তারপরে হচ্ছে খাদিজা আলম আছেন? খাদিজা আলম, খাদিজা আক্তার? নাই। ঠিক আছে, আসেন। তাহলে মূলধনের সূত্র কি? সম্পদ বিয়োগ দায়। আচ্ছা যদি প্রারম্ভিক মূলধন বলি তাহলে প্রারম্ভিক সম্পদ বিয়োগ প্রারম্ভিক দায়। আচ্ছা সমাপনী মূলধন বললে? সমাপনী সমাপনী সম্পদ সম্পদ বিয়োগ সমাপনী আয়। সমাপনী। সমাপনী সম্পদ বিয়োগ সমাপনী দায়। আচ্ছা আমি যদি বলি চলতি মূলধনের সূত্র কি? চলতি সম্পদ বিয়োগ চলতি সম্পদ দায়। ভাগ চলতি দেয়। চলতি দায়। এটা কেন বললেন? আমাদের এই চ্যাপ্টারে সাধারণত দুইটা মূলধন দরকার, অতিরিক্ত মূলধন প্রশ্ন দেওয়া থাকে, ওটা বের করতে হয় না। কিন্তু প্রারম্ভিক মূলধন আর সমাপনী মূলধন আমাদেরকে বের করতে হয়। কিভাবে বের করব? প্রারম্ভিক সম্পদ থেকে প্রারম্ভিক দায় বাদ দিলে প্রারম্ভিক মূলধন পাওয়া যায়। অনেক সময় এমসিকিউতে প্রারম্ভিক মূলধন ডিরেক্টলি না দিয়ে
প্রারম্ভিক সম্পদ এবং দায় দিয়ে দিবে, তাহলে আপনি সম্পদ থেকে দায় বিয়োগ করে মূলধন বের করবেন। পারবেন? স্যার পারা যাবে? জি স্যার। জি স্যার। তাহলে আমরা স্যার। এতটুকু পর্যন্ত একতরফার বেসিক পারবো ইনশাল্লাহ, তাই তো? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ঠিক আছে, এই পার্টটা ছিল আমাদের এমসিকিউ পার্ট, অর্থাৎ একটু পারলে আমরা এমসিকিউ পারবো ইনশাল্লাহ।